প্রিয় বন্ধুরা, জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা, যেমন পুলিশ, ফুড এসআই, রেল, ডাব্লিউবিসিএস সহ একাধিক পরীক্ষায় ভূগোল বিষয়ের উপর যে সমস্ত প্রশ্ন আসতে পারে সেই সমস্ত সম্ভাব্য প্রশ্ন নিয়ে এবং সেই সমস্ত প্রশ্নের উপর বিস্তারিত আলোচনা করব আজকের ক্লাসে। তাই দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, ভারতের পূর্বতম বিন্দু ও পশ্চিমতম বিন্দুর মধ্যে সময়ের পার্থক্য কত? সঠিক উত্তর হবে 1 ঘন্টা 57 মিনিট। ভারতবর্ষের পূর্বতম ও পশ্চিমতম বিন্দুর মধ্যে সময়ের পার্থক্য। ভারতবর্ষের পূর্বতম বিন্দু হল অরুণাচল প্রদেশের কিবিথু। এটা ভারতবর্ষের একদম পূর্বে অবস্থিত। এবং ভারতবর্ষের পশ্চিমতম বিন্দু হল গুজরাটের গোহারমোটর। অর্থাৎ ভারতবর্ষের পূর্বতম রাজ্য হল অরুণাচল প্রদেশ এবং পশ্চিমতম রাজ্য হল গুজরাট। ভারতবর্ষের প্রথম সূর্যের আলো পড়ে যে রাজ্যে, তার নাম অরুণাচল প্রদেশ, এবং সর্বশেষ সূর্যের আলো পড়ে এবং সর্বশেষে সূর্য অস্ত যায় যে রাজ্যে, তার নাম গুজরাট। এই কিবিথু পূর্বতম বিন্দু আর পশ্চিমতম বিন্দু গোহরমোটর, এই দুটি জায়গার মধ্যে দূরত্বের পার্থক্য 2933 কিলোমিটার। অর্থাৎ পূর্ব পশ্চিমে ভারতবর্ষের বিস্তৃতি 2933 কিলোমিটার। ভারতবর্ষের উত্তরতম বিন্দু হল কাশ্মীরের ইন্দিরা কল। কাশ্মীরের ইন্দিরা কল হচ্ছে ভারতবর্ষের একদম উত্তরতম বিন্দু। আর দক্ষিণতম বিন্দু হচ্ছে মূল ভূখণ্ডে তামিলনাড়ুর কন্যাকুমারী, এবং সাধারণ এমনি দক্ষিণতম বিন্দু হচ্ছে আন্দামান নিকোবরের ইন্দিরা পয়েন্ট বা পিগমিলিয়ন পয়েন্ট। তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে কাশ্মীরের ইন্দিরা কল, এই দুটি জায়গার দূরত্বের পার্থক্য 3214 কিলোমিটার। অর্থাৎ উত্তর দক্ষিণে ভারতবর্ষের বিস্তৃতি 3214 কিলোমিটার। আমরা আগেই পড়েছি ভারতবর্ষের প্রথম সূর্যের আলো পড়ে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর এবং এদের হাইকোর্ট গুয়াহাটিতে। আর এই অরুণাচল প্রদেশ জায়গাটা আগে নেফা নামে পরিচিত ছিল, যার পুরো নাম নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। আর শেষ সূর্যের আলো পড়ে গুজরাট, যার রাজধানী গান্ধীনগর এবং গুজরাটের হাইকোর্ট আহমেদাবাদে। আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। ভারতবর্ষের প্রমাণ দ্রাঘিমা হল 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, যেটা উত্তরপ্রদেশের এলাহাবাদের স্থানীয় দ্রাঘিমা। এই স্থানের দ্রাঘিমার বিচারে ভারতবর্ষের সময় নির্ধারণ করা হয়, যেটা গ্রিনিচের সময় থেকে 5 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 5.5 ঘন্টা এগিয়ে। এই প্রশ্ন আসে ভারতের সময় গ্রিনিচের সময় থেকে কত সময় এগিয়ে, উত্তর 5 ঘন্টা 30 মিনিট। আর কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজধানীর দ্রাঘিমা হচ্ছে 88 ডিগ্রি 30 পূর্ব, অর্থাৎ এলাহাবাদ থেকে কলকাতার দ্রাঘিমার পার্থক্য 6 মিনিট। আমরা সকলেই জানি 1 ডিগ্রি দ্রাঘিমাতে সময়ের পার্থক্য 4 মিনিট। সুতরাং কলকাতা থেকে এলাহাবাদের যেহেতু দ্রাঘিমার পার্থক্য 6 মিনিট, তাহলে সময়ের পার্থক্য হবে 24 মিনিট। যদি পরীক্ষায় প্রশ্ন আসে এলাহাবাদ থেকে কলকাতার সময়ের পার্থক্য কত, উত্তর 24 মিনিট। গ্রিনিচ থেকে এলাহাবাদের সময়ের পার্থক্য বা ভারতের সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট। কিন্তু যদি প্রশ্ন করা হয় গ্রিনিচ থেকে কলকাতার সময়ের পার্থক্য কত, ওই 5 ঘন্টা 30 মিনিট তার সঙ্গে আরও 24 মিনিট যোগ হবে, কারণ এলাহাবাদ থেকে কলকাতার সময়ের পার্থক্য 24 মিনিট, অর্থাৎ
5 ঘন্টা 54 মিনিট। কলকাতা থেকে এলাহাবাদের সময়ের পার্থক্য। তাহলে যদি প্রশ্ন আসে উত্তর দক্ষিণে ভারতবর্ষের বিস্তৃতি কত, অবশ্যই লিখবে 3214 কিলোমিটার। পূর্ব পশ্চিমে বিস্তৃতি আসলে লিখবে 2933 কিলোমিটার। ভারতবর্ষের প্রথম সূর্যের আলো পড়ে কোন রাজ্যে, উত্তর লিখবে অরুণাচল প্রদেশ। ভারতবর্ষের উত্তরতম বিন্দুর নাম কি, ইন্দিরা কল। দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট। মূল ভূখণ্ডে ভারতের দক্ষিণতম বিন্দু তামিলনাড়ুর কন্যাকুমারী। আর টোটাল ভারতের সীমানার ভিতর দক্ষিণতম বিন্দু নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট বা পিগমিলিয়ন পয়েন্ট। আর ভারতের পূর্ব পশ্চিমে, যেটা মূল প্রশ্ন ছিল, সময়ের পার্থক্য 1 ঘন্টা 57 মিনিট। আমরা পরের প্রশ্নে চলে আসব। ভারত আর চীন, ভারতবর্ষের প্রতিবেশী দেশ চীন, যেটি ভারতবর্ষের বৃহত্তম প্রতিবেশী দেশ। এই দুটি দেশের মাঝে যে সীমানা অবস্থিত তার নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ম্যাকমোহন লাইন। ভারত এবং চীনের মধ্যে অবস্থিত সীমারেখার নাম ম্যাকমোহন লাইন। আমরা এই সঙ্গে আরও দেখে নেব আরও কয়েকটা দেশের সঙ্গে বা কয়েকটি দ্বীপের সঙ্গে সীমারেখার নাম কি। ভারত ও আফগানিস্তান, ভারত ও আফগানিস্তানের সীমারেখার নাম ডুরান্ড লাইন। 1896 সালে স্যার মর্টিমার ডুরান্ট ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমারেখা নির্দেশ করেন, যেটা ডুরান্ড লাইন নামে পরিচিত। মর্টিমার ডুরান্ট আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম। ভারতবর্ষের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা, যেটি বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ডুরান্ড কাপ, সেটি স্যার মর্টিমার ডুরান্টের নাম অনুসারেই শুরু হয়েছিল। 1896 সালে প্রথম সিমলাতে অনুষ্ঠিত হয়েছিল ডুরান্ড কাপ, যেটি ভারতবর্ষের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা। ভারত ও পাকিস্তানের সঙ্গে 1947 সালে দেশভাগের সময় যে সীমারেখা নির্দেশ করা হয়েছিল বা চিহ্নিত করা হয়েছিল তার নাম র্যাডক্লিফ লাইন। এছাড়া ভারতবর্ষের মধ্যে পাকিস্তানের সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামের সীমারেখা আছে, যেরকম 24তম প্যারালাল। ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত সীমারেখার নাম 24তম প্যারালাল। আর কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সীমারেখা, যেটা অ্যাকচুয়ালি কাশ্মীর সীমান্তে অবস্থিত, তার নাম লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোল ভারত ও কাশ্মীরের সঙ্গে, ভারত ও পাকিস্তানের সঙ্গে কাশ্মীরের সীমানায়। আর ভারত ও চীনের সঙ্গে লাদাখ অঞ্চলে যে সীমারেখা আছে তার নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ম্যাকমোহন লাইন তো আছেই, আর লাদাখ অঞ্চলে যে সীমারেখা তার নাম লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। 8 ডিগ্রি চ্যানেল, যেটি মালদ্বীপ আর মিনিকয়ের মধ্যে যে চ্যানেলটি আছে বা সীমারেখা, তার নাম হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি চ্যানেল অবস্থিত লাক্ষাদ্বীপ আর মিনিকয়ের মধ্যে। 9 ডিগ্রি চ্যানেল কোথায়? লাক্ষাদ্বীপ আর মিনিকয়ের মধ্যে। আর 10 ডিগ্রি চ্যানেল হচ্ছে আন্দামান আর নিকোবর। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানে যে চ্যানেলটি আছে তার নাম 10 ডিগ্রি চ্যানেল। আর গ্রেট আন্দামান আর লিটল আন্দামান, এই দুটি জায়গার মধ্যে যে চ্যানেলটা আছে তার নাম হচ্ছে ডানকান প্যাসেজ। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর সুমাত্রার মধ্যে আছে গ্রেট চ্যানেল। ভারতের সঙ্গে মোট সীমারেখা হচ্ছে 7টি দেশের। পাকিস্তান, যার রাজধানী ইসলামাবাদ। আফগানিস্তান, যার রাজধানী কাবুল। চীন হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম প্রতিবেশী দেশ, যার রাজধানী বেজিং। নেপালের সঙ্গে ভারতবর্ষের সীমারেখা আছে, নেপালের রাজধানী কাঠমান্ডু। ভুটান ভারতবর্ষের মূল ভূখণ্ডের সঙ্গে অবস্থিত সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ। যদি প্রশ্ন আসে ভারতবর্ষের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটা, অবশ্যই লিখবে মালদ্বীপ। কিন্তু যদি লেখা আসে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত ভারতবর্ষের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ, অবশ্যই ভুটান। কারণ মালদ্বীপ ভারতবর্ষের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হলেও মূল ভূখণ্ডের সঙ্গে ওর কোনো সীমানা নেই, ওটা দ্বীপের মধ্যে অবস্থিত।
বাংলাদেশ ভারতবর্ষের একটি প্রতিবেশী দেশ। সীমানা আছে ভারতবর্ষের সঙ্গে সবচেয়ে দীর্ঘতম সীমানা, সেটা হচ্ছে, তার রাজধানী হচ্ছে ঢাকা। মায়ানমার, যেটা আগে ব্রহ্মদেশ নামে পরিচিত, এটি 1937 সালে ভারতবর্ষ থেকে পৃথক হয়েছিল, সে মায়ানমার, যার রাজধানী রেঙ্গুন, তার সঙ্গে ভারতবর্ষের সীমানা আছে। অর্থাৎ ভারতবর্ষের সঙ্গে সীমানা আছে 7টি দেশের: পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ ও মায়ানমার। এই সীমাগুলির মধ্যে সবচেয়ে দীর্ঘতম সীমারেখা আছে বাংলাদেশের সঙ্গে 4,996 কিলোমিটার। অর্থাৎ ভারতবর্ষের সঙ্গে দীর্ঘ সীমারেখাযুক্ত দেশ বাংলাদেশ, যার সীমানার দৈর্ঘ্য 4,096 কিলোমিটার। আর সীমারেখা দেশগুলির মধ্যে সবচেয়ে কম সীমারেখা আছে আফগানিস্তানের সঙ্গে, যার সীমারেখাটার নাম ডুরান্ড লাইন। এই সীমারেখার দৈর্ঘ্য মাত্র 106 কিলোমিটার। তাহলে এখানে যদি প্রশ্ন আসে ভারত ও চীনের সীমারেখার নাম কি, লিখবেন ম্যাকমোহন লাইন। ভারত আর আফগানিস্তানের সীমারেখার নাম কি, ডুরান্ড লাইন। ভারতবর্ষের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা কি, ডুরান্ড কাপ। ভারত ও রেড ক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত, ভারত ও পাকিস্তান। ভারতের সঙ্গে কটি দেশের সীমানা আছে, 7টি দেশের। সবচেয়ে দীর্ঘ সীমানা কোন দেশের সঙ্গে, বাংলাদেশ। ক্ষুদ্র সীমানা আফগানিস্তান। পরের প্রশ্নে চলে আসছি। সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এই সার্কের সদর দপ্তর কোথায়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কাঠমান্ডু। নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর। সার্কের পুরো নাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন, যার বাংলা হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। 1985 সালের 8ই ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকাতে এই সংস্থা গঠিত হয়েছিল। এর বর্তমান সদস্য সংখ্যা 8টি। এছাড়াও 9টি পর্যবেক্ষক রাষ্ট্র আছে। মূলত দক্ষিণ এশিয়ায় অবস্থিত রাষ্ট্রগুলি নিয়েই এই সংস্থাটি গড়ে উঠেছে। এই সংস্থার যখন তৈরি হয়েছিল 1985 সালে, তখন সদস্য দেশগুলি ছিল ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল এবং ভুটান। পরবর্তীকালে 2007 সালে আফগানিস্তান সার্কের সদস্য হয়। বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার চিন্তাধারা থেকেই সার্কের প্রতিষ্ঠা হয় এবং সার্কের প্রথম সম্মেলন হয়েছিল 1985 সালের 7 এবং 8ই ডিসেম্বর বাংলাদেশের ঢাকায়, এবং দ্বিতীয় দিন 8ই ডিসেম্বরই সার্কটি মূলত গঠিত হয়েছিল। কিন্তু তখন সার্কের কোনো নির্দিষ্ট সদর দপ্তর ছিল না। তার 2 বছর পর, অর্থাৎ 1987 সালে সার্কের স্থায়ী সচিবালয় বা সদর দপ্তর গঠিত হয়। নেপালের রাজধানী কাঠমান্ডুতে এই সদর দপ্তর অবস্থিত। 1987 সালে নেপালের তৎকালীন রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব এই সার্কের সদর দপ্তর উদ্বোধন করেছিলেন। সার্ক যখন গঠিত হয়েছিল 1985 সালে, তখন সার্কের মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল হাসান, আর বর্তমান মহাসচিবও বাংলাদেশের গোলাম সারোয়ার। তাহলে প্রশ্ন আসতে পারে, সার্ক কত সালে গঠিত হয়েছিল? 1985 সালের 8ই ডিসেম্বর। কোথায় গঠিত হয়েছিল? বাংলাদেশের রাজধানী ঢাকাতে। সার্কের বর্তমান সদস্য রাষ্ট্র কটা? 8টা। সার্কের কটি পর্যবেক্ষক রাষ্ট্র আছে? 9টি। সার্ক যখন গঠিত হয়েছিল তখন সদস্য রাষ্ট্র কটি ছিল? 7টি। সর্বশেষ কোন দেশ সার্কের সদস্য হন? আফগানিস্তান। আফগানিস্তান কত সালে সার্কের সদস্য হয়? 2007 সালে। কার চিন্তাধারা থেকে সার্ক গঠন হয়েছিল? জিয়াউর রহমান। জিয়াউর রহমান কে ছিলেন? বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি। সার্কের প্রথম সম্মেলন কোথায় হয়েছিল? ঢাকায়। কত সালে? 1985 সালের
7 এবং 8ই ডিসেম্বর। সার্কের স্থায়ী সচিবালয় অর্থাৎ প্রধান কার্যালয় বা প্রধান বা সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডুতে। কত সালে এটি গঠিত হয়েছিল সার্কের এই সদর দপ্তরটি? উত্তর 1987 সালে। 1987 সালে সার্কের সদর দপ্তরের উদ্বোধন কে করেছিলেন? উদ্বোধন করেছিলেন নেপালের তৎকালীন রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব। এবার প্রশ্ন আসতে পারে, সার্কের যখন গঠিত হয়েছিল বা সার্কের প্রথম মহাসচিব কে? উত্তর বাংলাদেশের আবুল হাসান। বাংলাদেশের আবুল হাসান ছিলেন প্রথম সার্কের মহাসচিব। এবং সার্কের বর্তমান মহাসচিব কে আছেন? উত্তর ইনিও বাংলাদেশের নাগরিক, গোলাম সারোয়ার হলেন বাংলাদেশের বর্তমান মহাসচিব। এবং সার্কের যদি পুরো নাম আসে, অনেক সময় অপশানে আসে একটু উল্টে পাল্টে দিয়ে, তোমরা চোখ বুজে লিখে দেবে সার্কের পুরো নাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, যার বাংলা হলো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। কারণ দক্ষিণ এশিয়ার 8টি দেশ নিয়েই এই সার্ক গঠিত হয়েছে, যেটি গঠিত হয়েছিল 1985 সালের 8ই ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকাতে। এই ঢাকাটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে। এই ঢাকা শহরের আগের নাম ছিল জাহাঙ্গীরনগর। আমরা পরের প্রশ্নে চলে আসব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। কর্কট ক্রান্তি রেখা অর্থাৎ যেটি 23.5 উত্তর অক্ষরেখা, এটি ভারতবর্ষের কটি রাজ্যের উপর দিয়ে গেছে? অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা ভারতবর্ষের কটি রাজ্যকে স্পর্শ করেছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 8টি। কর্কট ক্রান্তি রেখা ভারতবর্ষের 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। আমাদের সেই 8টি রাজ্যের নাম আমরা জেনে নেব। 8টি রাজ্যগুলি হলো মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট। মিজোরামের রাজধানী হচ্ছে আইজল, ত্রিপুরার রাজধানী আগরতলা, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, ছত্তিশগড়ের রাজধানী রায়পুর, মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল, রাজস্থানের রাজধানী জয়পুর, গুজরাটের রাজধানী গান্ধীনগর। এবং কর্কট ক্রান্তি রেখা যেমন ভারতবর্ষের 5টি জেলার মধ্যে দিয়ে গেছে, 8টি রাজ্যের ভিতর দিয়ে গেছে, সেই রকম পশ্চিমবঙ্গের 5টি জেলার মধ্য দিয়েও কর্কট ক্রান্তি রেখা গেছে। এই 5টি জেলা হলো পশ্চিমবঙ্গের নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া। অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রশ্ন যদি আসে কটি রাজ্যের মধ্যে কর্কট ক্রান্তি রেখা গেছে পশ্চিমবঙ্গের, উত্তর 5টি। 5টি জেলাগুলির নাম আমরা আরও একবার ঝালিয়ে নেব: নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া। এবং এই কর্কট ক্রান্তি রেখা যে 8টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে, সবচেয়ে দীর্ঘতম কর্কট ক্রান্তি রেখা অবস্থিত মধ্যপ্রদেশে, যার রাজধানী ভোপাল আর হাইকোর্ট জব্বলপুরে। রাজস্থানের আর সবচেয়ে কম কর্কট ক্রান্তি রেখা গেছে রাজস্থানে, যে রাজস্থান ভারতবর্ষের আয়তনে বৃহত্তম রাজ্য। এবং তার আগে মধ্যপ্রদেশ কিন্তু ভারতবর্ষের বৃহত্তম রাজ্য ছিল, কিন্তু মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় হওয়ার পর মধ্যপ্রদেশ ছোট হয়ে গেছে। রাজস্থান বর্তমানে ভারতবর্ষের বৃহত্তম রাজ্য, যার রাজধানী জয়পুর, যাকে বলা হয় পিঙ্ক সিটি বা গোলাপি শহর। এই রাজস্থানের রাজধানী জয়পুরে হলেও এদের হাইকোর্ট কিন্তু যোধপুরে। যেমন মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে হলেও এদের হাইকোর্ট জব্বলপুরে। এবং মাহি বলে একটা নদী আছে, নদীটার নাম মাহি। এই মাহি নদীটা কর্কট ক্রান্তি রেখাকে 2বার অতিক্রম করেছে। এঁকে বেঁকে প্রবাহিত হওয়ার জন্য এটি কর্কট ক্রান্তি রেখাকে 2বার অতিক্রম করেছে। এবং কর্কট ক্রান্তি রেখা যেমন ভারতবর্ষের 8টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে, পশ্চিমবঙ্গের 5টি জেলার মধ্যে দিয়ে গেছে, সেরকম
তিনটি মহাদেশের মধ্য দিয়ে গেছে। তিনটি মহাদেশের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। সেই তিনটি মহাদেশ হলো উত্তর আমেরিকা, আফ্রিকা এবং অবশ্যই এশিয়া। এবং কর্কট ক্রান্তি রেখা যেমন তিনটি মহাদেশের ভিতর দিয়ে গেছে, সেই রকম তিনটি মহাসাগরের ভিতর দিয়েও গেছে। সেই তিনটি মহাসাগর হলো আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর। এবং সেই সঙ্গে কর্কট ক্রান্তি রেখা পৃথিবীর 16টি দেশের মধ্যে দিয়ে গেছে। কর্কট ক্রান্তি রেখা তাহলে একবার চোখ বুলিয়ে নিই। কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের 5টি জেলার ভিতর দিয়ে গেছে। কর্কট ক্রান্তি রেখা ভারতবর্ষের 8টি রাজ্যের মধ্য দিয়ে গেছে। কর্কট ক্রান্তি রেখা পৃথিবীর 16টি দেশের মধ্য দিয়ে গেছে। কর্কট ক্রান্তি রেখা পৃথিবীর 3টি মহাদেশের মধ্য দিয়ে গেছে। কর্কট ক্রান্তি রেখা পৃথিবীর 3টি মহাসাগরের মধ্য দিয়ে গেছে। এবং ভারতবর্ষের যে 8টি রাজ্যের ভিতর দিয়ে গেছে, সেই 8টি রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি কর্কট ক্রান্তি রেখা গেছে মধ্যপ্রদেশের উপর দিয়ে, এবং সবচেয়ে কম কর্কট ক্রান্তি রেখা গেছে রাজস্থানের উপর দিয়ে। এবং কর্কট ক্রান্তি রেখার মান হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর। 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার নামই কর্কট ক্রান্তি রেখা। আমাদের খুব কাছে নদিয়া জেলার কৃষ্ণনগরের উপর দিয়ে এই কর্কট ক্রান্তি রেখা গেছে। তাহলে কর্কট ক্রান্তি রেখা সম্পর্কে এর ভিতর যে কোনো প্রশ্ন আসলে তোমরা অবশ্যই লিখতে পারবে। আমরা ভবিষ্যতে এগুলির উপর আরও বিস্তারিত আলোচনা করব। তোমরা এই নোটসগুলি অবশ্যই খাতায় লিখে নেবে এবং ভিডিওটা তোমরা দেখলে তোমাদের অনেকটা উপকার হবে আশা করি। এবার পরের প্রশ্নে চলে আসব। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক? অর্থাৎ ভারতবর্ষে যে রাজ্যগুলি আছে সেই রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে সবচেয়ে বেশি বন অঞ্চল রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যে রয়েছে ভারতবর্ষের বৃহত্তম বনভূমি অঞ্চল। মধ্যপ্রদেশ নামটা আমরা একটু আগে আলোচনা করেছি। সবচেয়ে বেশি কর্কট ক্রান্তি রেখা গেছে এই মধ্যপ্রদেশের উপর দিয়ে, যার রাজধানী ভোপাল এবং হাইকোর্ট জব্বলপুর। এবং রাজস্থানের আগে ভারতবর্ষের বৃহত্তম রাজ্য ছিল মধ্যপ্রদেশ। এবার একটু বিস্তারিত দেখে নিই। সবচেয়ে বেশি বনভূমি মধ্যপ্রদেশ আমরা আগেই শুনেছি, কিন্তু সবচেয়ে কম বনভূমি আছে হরিয়ানাতে। সবচেয়ে বেশি বনভূমি মধ্যপ্রদেশে রাজ্যগুলির মধ্যে, আর সবচেয়ে কম বনভূমি হচ্ছে হরিয়ানাতে। এবং ভারতবর্ষের বৃহত্তম রাজ্য, আয়তনের সবচেয়ে বড় রাজ্য হলো রাজস্থান, যার রাজধানী হচ্ছে জয়পুর। এবং হরিয়ানার রাজধানী কিন্তু চণ্ডীগড়। এবং ভারতবর্ষের ক্ষুদ্রতম রাজ্য, যতগুলি রাজ্য আছে তাদের মধ্যে সবচেয়ে আয়তনে ছোট রাজ্য হচ্ছে গোয়া। এবং জনসংখ্যায় সবচেয়ে বেশি, অর্থাৎ সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হলো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে রয়েছে সর্বাধিক জনসংখ্যা, এবং সর্বাধিক শুধু জনসংখ্যাই নয়, উত্তরপ্রদেশে রয়েছে সর্বাধিক লোকসভার আসন। 80টি লোকসভার আসন রয়েছে উত্তরপ্রদেশে, এবং 31 রাজ্যসভার আসন রয়েছে উত্তরপ্রদেশে, যেটি ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি লোকসভার ক্ষেত্রেও রাজ্যসভার ক্ষেত্রেও। ভারতবর্ষের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে সিকিম। সিকিম ভারতবর্ষের সবচেয়ে জনসংখ্যায় কম রাষ্ট্র, যার রাজধানী হচ্ছে গ্যাংটক। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, যেটি গোমতী নদীর তীরে অবস্থিত, কিন্তু উত্তরপ্রদেশের হাইকোর্ট অবস্থিত এলাহাবাদে। এবং ভারতবর্ষের সবচেয়ে বেশি জেলা রয়েছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে জনসংখ্যাও বেশি, লোকসভার আসনেও বেশি, রাজ্যসভার আসনেও বেশি, এবং সর্বাধিক জেলা রয়েছে উত্তরপ্রদেশে 75টা জেলা রয়েছে উত্তরপ্রদেশে। এবং সবচেয়ে কম জেলা রয়েছে গোয়া। গোয়া ভারতবর্ষের ক্ষুদ্রতম রাজ্য, যার রাজধানী হচ্ছে পানাজি, যেটি মান্ডবী নদীর তীরে অবস্থিত। এই গোয়া হচ্ছে ভারতবর্ষের ক্ষুদ্রতম রাজ্য,
এবং এখানে সবচেয়ে কম জেলা রয়েছে এই রাজ্যে। দীর্ঘতম উপকূল, ভারতবর্ষের দীর্ঘতম উপকূল রেখা অর্থাৎ সমুদ্রের সঙ্গে সম্পর্কযুক্ত রাজ্য গুজরাট। গুজরাটের উপকূল রেখা ভারতবর্ষের ভিতর দীর্ঘতম। আর সবচেয়ে ক্ষুদ্রতম উপকূল রেখা গোয়াতে। গোয়ার উপকূল রেখা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ছোট। এবং জনঘনত্বর দিক থেকে আমরা এর আগে জনসংখ্যায় দেখেছিলাম, জনসংখ্যায় উত্তরপ্রদেশ। এবার জনঘনত্বে ভারতবর্ষের সবচেয়ে সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য বিহার, যার রাজধানী পাটনা, হাইকোর্টও পাটনা, যার আগে নাম ছিল পাটলিপুত্র, যে পাটনা শহরটি গঙ্গা ও সোন নদীর মিলনে তীরে অবস্থিত। এইটি 2011 সালের আদমশুমারি অনুযায়ী এটি হচ্ছে ভারতবর্ষের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য। প্রতি বর্গ কিলোমিটারে এখানে 1102 জন লোক বাস করে। এবং বিহারের আগে 2001 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ ছিল সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য। আর সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ, যার রাজধানী ইটান। ভারতবর্ষের প্রথম সূর্যের আলো যে পড়ে রাজ্য, যে রাজ্য অরুণাচল প্রদেশ, এই রাজ্যের জনঘনত্ব ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম। প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 17 জন বাস করে। এবং সাক্ষরতার দিক থেকে সবচেয়ে এগিয়ে কেরালা, যেখানে 93.91% লোক শিক্ষিত। আর সাক্ষরতায় সবচেয়ে কম হচ্ছে বিহার। বিহারে সাক্ষরতার হার সবচেয়ে কম, 63.82%। লিঙ্গানুপাত মানে ছেলের তুলনায় মেয়ে বেশি কেরালাতে, যেখানে 1000 ছেলে পিছু 1084 জন মেয়ে আছে। এবং লিঙ্গানুপাত সবচেয়ে কম হচ্ছে হরিয়ানা, এখানে লিঙ্গানুপাতও কম। বনভূমিও সবচেয়ে কম হরিয়ানা, যার রাজধানী চণ্ডীগড়, যেখানে 1000 পুরুষ পিছু মাত্র 877 জন নারী আছেন। এটা গেল রাজ্য সম্পর্কে। আমরা একটু পরে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যদি সময় পাই। ভারতবর্ষের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কেন্দ্রশাসিত অঞ্চল, বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। এবং ভারতবর্ষের কেন্দ্রশাসিত সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি, মানে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দিল্লি। এবং জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট অর্থাৎ কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে মিনিকয়েল কেন্দ্রশাসিত অঞ্চল এবং সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল এটাও দিল্লি। দিল্লিতে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা এবং জনঘনত্ব দুটোতেই দিল্লি প্রথম। আর জনঘনত্বের সবচেয়ে কম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, যাদের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী। এবং ওদের হাইকোর্ট কিন্তু আন্দামানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আছে, কিন্তু ওদের হাইকোর্ট অবস্থিত কলকাতাতে। কলকাতা হাইকোর্টের অধীনেই আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে যদি প্রশ্ন আসে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের হাইকোর্ট কোথায় অবস্থিত, অবশ্যই লিখবে কলকাতা। আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার। এবং এখানকার আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডেল পিক। আন্দামানের প্রশ্ন আসে সর্বোচ্চ শৃঙ্গ কি, স্যাডেল পিক। আর নিকোবরের হচ্ছে মাউন্ট থুলিয়ের। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান যখন আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জকে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে হস্তান্তর করেন, তখন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নাম রাখেন শহীদ এবং স্বরাজদ্বীপ নাম রাখেন। এবং বিখ্যাত সেলুলার জেল, এই সেলুলার জেলটিও কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। এবার সাক্ষরতার হার সবচেয়ে বেশি বলেছিলাম কেরালায়, লিঙ্গানুপাতেও কেরালার রাজধানী কিন্তু তিরুবনন্তপুরম, কিন্তু কেরালার হাইকোর্ট কিন্তু কোচিতে। কেরালা ভারতবর্ষের একটা অন্যতম এগিয়ে থাকা রাজ্য, যাকে বলা হয় ঈশ্বরের নিজের দেশ। কেরালার জলাভূমিকে বলা হয় ব্যাকওয়াটার্স। প্রথম জলপথে ভারতবর্ষে এসেছিলেন পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা। তিনি প্রথম ভারতবর্ষে যে রাজ্যে পদার্পণ করেছিলেন তার নাম কেরালা। কেরালার কালিকট বন্দরে তিনি প্রথম এসেছিলেন। ভারতবর্ষে প্রথম অকংগ্রেসি সরকার গঠিত হয় কেরালাতে 1957 সালে।
ভারতবর্ষের প্রথম অকংগ্রেসি সরকার গঠিত হয় কেরালাতে। ইএমএস নাম্বুদিরিপাতের নেতৃত্বে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া প্রথম অকংগ্রেসি সরকার হিসাবে কেরালাতে সরকার গঠন করেন। এটাই ছিল আজকের আলোচনা বা ক্লাস। তোমাদের কেমন লেগেছে আজকের ক্লাস অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কী ধরনের ক্লাস চাও, কী করলে তোমাদের সুবিধা হয়, সমস্ত কিছু কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট করে জানালে আমি তোমাদের সামনে সেই ধরনেরই ক্লাস তুলে ধরবো। তাই আজকে আর বেশি আলোচনা করব না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার আমাদের দেখা হবে। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে জানাবে। তোমাদের সহযোগিতায় আমি আরও এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো।